সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুস্মিতা দাস। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। পাকিস্তানের ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আসা মাত্রাতিরিক্ত চাহিদা পূরণ করতে ইরান সম্মত না হওয়ায় রোববার ভোর পর্যন্ত প্রায় ২১ ঘণ্টা ধরে আলোচনার পরও কোনো চুক্তি করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ইরানের তাসনিম নিউজ। আলোচনা শেষে দুই পক্ষই পাকিস্তান থেকে নিজ নিজ দেশে ফিরে গেছেন। সংবাদ মাধ্যমটির ইসলামাবাদ প্রতিনিধির তথ্য অনুযায়ী এই কূটনৈতিক ম্যারাথনের সময় ইরানি প্রতিনিধি দল তাদের জাতির অধিকারের বিষয়ে অটল ছিল। ইসলামাবাদে দীর্ঘ নিবিড় আলোচনার সময় ইরানি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ, পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি এবং আলী বাকেরি সহ ইরানি প্রতিনিধি দল এবং বিশেষজ্ঞ কমিটি বিভিন্ন রাজনৈতিক সামরিক ক্ষেত্র এবং শান্তিপূর্ণ পারমাণবিক প্রযুক্তির ক্ষেত্রে জনগণের মৌলিক অধিকার রক্ষা করে যুক্তরাষ্ট্রের মাত্রাতিরিক্ত চাহিদা পূরণ হওয়া থেকে বিরত থাকেন। আলোচনার টেবিলে আমেরিকানরা এমন কিছু লক্ষ্য অর্জন করতে চেয়েছিলেন যা তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেও সফল হতে পারেননি, যার মধ্যে হরমুজ প্রণালীর ইস্যু এবং ইরান থেকে পারমাণবিক উপকরণ অপসারণের বিষয়টি অন্তর্ভুক্ত ছিল। তবে ইরানি প্রতিনিধি দল সেই প্রচেষ্টাকে নস্যাৎ করে দিয়েছে। তাসনিম জানিয়েছে, ইরানি প্রতিনিধি দল বিভিন্ন উদ্যোগের মাধ্যমে মার্কিন পক্ষকে একটি সাধারণ কাঠামোর দিকে নিয়ে আসার চেষ্টা করেছিল, কিন্তু মাত্রাতিরিক্ত চাহিদার প্রতি আমেরিকানদের লোভ তাদের যুক্তি ও বাস্তবতা থেকে অনেক দূরে ঠেলে দিয়েছিল। এদিকে ইরানের প্রতিনিধি দলের ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ফার্স্ট নিউজ এজেন্সি বলেছে, যুক্তরাষ্ট্র আলোচনার টেবিল থেকে সরে দাঁড়াতে অজুহাত খুঁজছে। ওই সূত্র জানায়, আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের হারানো ভাবমূর্তি পুনরুদ্ধারের জন্যই যুক্তরাষ্ট্রের এই আলোচনার প্রয়োজন ছিল। ইরানের সঙ্গে যুদ্ধে পরাজয় ও অচলাবস্থা তৈরি হলেও তারা তাদের উচ্চাভিলাষী অবস্থান থেকে সরতে নারাজ। সূত্রটি আরও জানায়, ইরানের পক্ষ থেকে পরবর্তী দফার আলোচনার আর কোনো পরিকল্পনা নেই। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেছেন, এই আলোচনায় কোনো ফল না এলেও কূটনীতি কখনো শেষ হয়ে যায় না। আলোচনার বিষয়ে বাকাই বলেন, ইরান এবং যুক্তরাষ্ট্র বেশ কয়েকটি বিষয় সমঝোতায় পৌঁছালেও মাত্র ২ থেকে ৩টি গুরুত্বপূর্ণ বিষয় মতপার্থক্য থাকায় চুক্তি হয়নি। মুখপাত্র আরও জানান, এই দফার আলোচনাটি ছিল গত এক বছরের মধ্যে দীর্ঘতম, যা মোট ২১ ঘণ্টা স্থায়ী হয়েছিল। তিনি বলেন, ৪০ দিনের চাপিয়ে দেওয়া যুদ্ধের পর এই আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং তা অবিশ্বাস ও সন্দেহের পরিবেশে হয়েছিল। এটা স্বাভাবিক যে প্রথম বৈঠকেই কোনো চুক্তিতে পৌঁছানোর প্রত্যাশা আমাদের থাকা উচিত ছিল না। কেউই এমনটা প্রত্যাশাও করেনি। তিনি জোর দিয়ে বলেন, কূটনীতি কখনো শেষ হয় না। তিনি আরও বলেন, এটি জাতীয় স্বার্থ রক্ষার একটি হাতিয়ার এবং যুদ্ধ ও শান্তি উভয় সময়ই কূটনীতিকদের তাদের দায়িত্ব পালন করতে হবে। বাকাই জানান, আলোচনার সাফল্য বিপরীত পক্ষের সদিচ্ছা এবং ইরানের বৈধ অধিকার ও স্বার্থের স্বীকৃতির উপর নির্ভর করছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়গুলোর জটিলতা তুলে ধরে বলেন, হরমুজ প্রণালীর মতো কিছু বিষয় এই আলোচনায় যুক্ত ছিল, যার প্রতিটির নিজস্ব জটিলতা রয়েছে। বাকাই আরও বলেন, যে কোনো পরিস্থিতিতে কূটনৈতিক যন্ত্রকে অবশ্যই ইরানি জনগণের অধিকার ও স্বার্থ সমুন্নত রাখতে হবে। তিনি পাকিস্তানের সরকার ও জনগণ এবং এর কর্মকর্তাদের, বিশেষ করে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, আমরা তাদের সদয় আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই এবং আমরা আত্মবিশ্বাসী যে ইরান, পাকিস্তান এবং আমাদের অঞ্চলের অন্যান্য বন্ধুদের মধ্যে যোগাযোগ অব্যাহত থাকবে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ আলোচনা হলেও দুর্ভাগ্যজনকভাবে কোনো চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যায়নি। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ভান্স বলেন, আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে। এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনও কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি। তিনি আরও বলেন, আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি, কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না, কিন্তু ইরানের প্রতিনিধি দল আমাদের শর্তগুলো মেনে নেয়নি। তিনি আরও বলেন, আলোচনায় কোনো ঘাটতি থাকলে তা পাকিস্তানের কারণে নয়, বরং পাকিস্তান আন্তরিকভাবে চেষ্টা করেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দূরত্ব কমিয়ে একটি সমঝোতায় পৌঁছাতে সহায়তা করতে। ইরান ঠিক কোন প্রস্তাবগুলো প্রত্যাখ্যান করেছে এ প্রশ্নের জবাবে ভান্স বলেন, এখনই সব বিস্তারিত প্রকাশ করতে চাই না, তবে সহজভাবে বললে আমরা এমন একটি স্পষ্ট প্রতিশ্রুতি চাই যে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে না এবং এমন কোনো সক্ষমতাও অর্জনের চেষ্টা করবে না যা দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরি
দিতে সাহায্য করবে। তিনি বলেন, এটি যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য এবং এই আলোচনার মাধ্যমে সেটি অর্জনের চেষ্টা করা হয়েছে। ভান্স আরও জানান, ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্থাপনাগুলো ধ্বংস করা হলেও আসল প্রশ্ন হলো ইরান দীর্ঘমেয়াদে পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে সত্যিকারের অঙ্গীকার দেখাবে কিনা। তার ভাষায়, আমরা এখনও সেই প্রতিশ্রুতি দেখতে পাইনি, তবে আমরা আশা করি ভবিষ্যতে তা দেখতে পাব। ইসলামাবাদে ইরান মার্কিন আলোচনা ব্যর্থ হওয়ার পর পশ্চিম এশিয়া বিষয়ক বিশ্লেষক এলিজা জে ম্যাগনিয়ার স্পষ্ট করে বলেছেন, ওয়াশিংটন আলোচনা করতে আসেনি, বরং ইরানের ওপরে নিজেদের ইচ্ছে চাপিয়ে দিতে এসেছিল। এক্সে পোস্ট করা এক বার্তায় ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান মার্কিন আলোচনার কথা উল্লেখ করে এই বিশ্লেষক লিখেছেন, নিকট ভবিষ্যতে আলোচনার আরেকটি পর্বের কোনো পরিকল্পনা নেই। আমেরিকা আলোচনা করতে আসেনি, বরং নির্দেশ দিতে এবং নিজেদের কথা চাপিয়ে দিতে এসেছিল। মধ্যপ্রাচ্য বিষয়ক এই বিশ্লেষক আলোচনার এই পর্বে আমেরিকানদের স্বেচ্ছাচারিতার দিকে ইঙ্গিত করে আরও বলেন, আমার মতে মতবিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থায়ীভাবে এবং 0% নামিয়ে আনার ব্যাপারে ওয়াশিংটনের জেদ। এটি এমন এক রেড লাইন যার বিরোধিতা ইরান শুরু থেকেই করে আসছে। এটি ইরানের একটি অনস্বীকার্য অধিকার। পাকিস্তানে উপস্থিত ইরানের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক মোহাম্মদ মারান্দি ইসলামাবাদ আলোচনার ফলাফল প্রসঙ্গে লিখেছেন, এটা স্পষ্ট যে ট্রাম্প প্রশাসন আলোচনাটিকে গুরুত্বের সঙ্গে নেয়নি। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভান্সের করা দাবির প্রতিক্রিয়ায় ইরানের সাবেক সংসদ সদস্য এবং সাবেক প্রেসিডেন্টের সচিব আতাউল্লাহ মোহাজেরানি বলেছেন, সংলাপে ব্যর্থতা যুক্তরাষ্ট্রের জন্য আরও খারাপ হলো, অথচ তারাই আলোচনার প্রস্তাব দিয়েছিল এবং এর জন্য পীড়াপিড়ি করেছিল। তিনি উল্লেখ করেন, ইরানের 10টি শর্ত মেনে নিতে সম্মত হয়ে যুক্তরাষ্ট্র আলোচনায় আসে। তারা আলোচনায় তাই অর্জন করতে চেয়েছিল যা যুদ্ধক্ষেত্রে অর্জন করতে পারেনি। তাদের হুমকি, অন্তর্ঘাত এবং মনস্তাত্ত্বিক যুদ্ধের পরও তারা হরমুজ প্রণালী খুলতে পারেনি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির নৌবাহিনী হরমুজ প্রণালী দিয়ে সামরিক জাহাজ চলাচলের যে কোনো সম্ভাব্য প্রচেষ্টার বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে বলে সতর্কতা জারি করেছে। শনিবার এক বিবৃতিতে নৌবাহিনী এই সতর্কতা দিয়ে জানিয়েছে, তারা কৌশলগত এই জলপথের উপর পূর্ণ ও বুদ্ধিদীপ্ত নিয়ন্ত্রণ বজায় রেখেছে। বিবৃতিতে উল্লেখ করা হয়, নির্দিষ্ট নিয়মাবলী অনুযায়ী ট্রানজিটের অনুমতি শুধুমাত্র অসামরিক জাহাজগুলোর জন্যই প্রযোজ্য। নৌবাহিনী মার্কিন জাহাজগুলোর প্রণালী অতিক্রম করার দাবি সম্বলিত প্রতিবেদনগুলো স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে জানিয়েছে, এ ধরনের যে কোনো প্রচেষ্টা জোরদার প্রতিক্রিয়ার মাধ্যমে মোকাবেলা করা হবে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি শাসন ব্যবস্থার সাম্প্রতিক উস্কানিমূলক আগ্রাসনের পর ইরান প্রতিপক্ষ এবং তাদের মিত্রদের জন্য এই প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে বিশ্ব জ্বালানি বাজারে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যার প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্রেও। সেখানে গ্যাসের দাম আকাশচুম্বী হয়েছে এবং ক্ষমতাসীন প্রশাসনের প্রতি দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সম্প্রতি যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সর্বোচ্চ অপারেশনাল কমান্ড খতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স ইসলামী বিপ্লবের নেতা আয়াতুল্লাহ সাইদ মুস্তফা খামেনির বরাতে জানিয়েছে, আগ্রাসনের পর ইরান এই জলপথের ব্যবস্থাপনা পদ্ধতিকে একটি নতুন ধাপে উন্নীত করবে। শনিবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানকে লক্ষ্য করে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মন্তব্যের তীব্র সমালোচনা করেছে তুরস্ক। দেশটি বলেছে, সবাই জানে অন্য কাউকে উপদেশ দেওয়ার মতো কোনো নৈতিক মূল্যবোধ বা বৈধতা নেতানিয়াহুর নেই। যুক্তরাষ্ট্র ভিত্তিক সামাজিক মাধ্যম এক্সে তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানুদ্দিন দুরান বলেন, নেতানিয়াহু, যিনি গাজায় গণহত্যা পরিচালনা করেছেন এবং এই অঞ্চলে 7টি দেশে হামলা করেছেন, তিনি নিজের হতাশা থেকে আমাদের প্রেসিডেন্টকে লক্ষ্যবস্তু করার সাহস দেখাচ্ছেন। দুরান আরও উল্লেখ করেন, নেতানিয়াহু একজন অপরাধী যার নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে এবং যার কোনো বন্ধু অবশিষ্ট নেই। তিনি জোর দিয়ে বলেন, ক্ষমতায় টিকে থাকার কৌশল হিসেবে নেতানিয়াহুর নেওয়া নীতিগুলো অঞ্চলটিকে অস্থিতিশীলতা এবং সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দুরান যোগ করেন, মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য তাকে আজ হোক বা কাল জবাবদিহি করতেই হবে। তিনি পুনর্ব্যক্ত করেন, আরও ন্যায়পরায়ণ, শান্তিপূর্ণ ও নিরাপদ বিশ্বের জন্য জালিমদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে আঙ্কারা দৃঢ় প্রতিজ্ঞ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।